আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য চবি নলেজ এই বইয়ে দেওয়া সেলফ টেস্টের 25টা কোয়েশ্চেনের অ্যানালাইসিস আপনাদের জন্য শেয়ার করব, যে গুণগত রসায়ন এই চ্যাপ্টার থেকে। সো আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্পেশালি সিইউর ইউনিট ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমি আপনাদেরকে বলবো এই ক্লাসগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে যে 25টা কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব, এই 25টি কোয়েশ্চেন এবারের ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তো প্রত্যেকটা কোয়েশ্চেনে আমরা যে শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদেরকে শেখাবো, এই শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ব্যবহার করে আপনারা এই রিলেটেড আরও যে কোয়েশ্চেনগুলো আছে এই চ্যাপ্টারের, এগুলোও কিন্তু খুব সহজে ইজিলি সলভ করতে পারবেন। সো আমি ইন্ট্রোটা বড় করব না। সো আমরা চবি নলেজ এই বইয়ে দেওয়া টোটাল 25টা কোয়েশ্চেনের যে সেলফ টেস্টে যে 25টা কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনগুলোর পার্ট বাই পার্ট অ্যানালাইসিস আমি আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি। সো প্রথমেই আসেন, আমরা যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিম্নের কোন নিউক্লিয়াস যুগলটিকে আইসোটোন বলা হয়। একটু ভালো করে খেয়াল করেন, নিম্নের কোন নিউক্লিয়াস যুগলকে আইসোটোন বলা হয়। এখানে হয়তো যে 25টা কোয়েশ্চেন দেওয়া আছে, প্রথমে হয়তো বেসিক টাইপের কোয়েশ্চেনগুলো থেকে শুরু করে ধাপে ধাপে আমরা জটিল কোয়েশ্চেনগুলো সলভ করব। সো আসেন প্রথম কোয়েশ্চেনটা, যে নিম্নের কোন নিউক্লিয়াস যুগলটিকে আইসোটোন বলা হয়। এটার যে শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্সটা সেটা হচ্ছে আইসোটোন আমরা তাদেরকে বলবো যাদের মধ্যে আমার নিউট্রন সংখ্যা কী পাবো বা সমান পাবো। নিউট্রন সংখ্যা কী হবে, যাদের মধ্যে সমান বা একই থাকবে তাদেরকে আমরা পরস্পরের কি বলবো, আইসোটোন বলবো। এখন এই নিউট্রন সংখ্যা বের করার শর্টকাটটা কি, আমরা জানি নিউট্রন সংখ্যা মানে হচ্ছে এ মাইনাস জেড। ঠিক আছে, এ মাইনাস জেড, তার মানে বর সংখ্যা থেকে আপনি যখন পারমাণবিক সংখ্যাটা বাদ দিবেন তখন নিউট্রন সংখ্যাটা আমরা কি পেয়ে যাব। সো আমাদের অপশনে যেই 4টা অপশন দেওয়া আছে তার মধ্যে আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, আমরা জাস্ট এই যে উপরেরটা হচ্ছে বর সংখ্যা, উপরেরটাকে এ বলে, আর এই যে নিচেরটাকে আমরা কি বলি, জেড বলি। এই যে আমরা যে সংকেতটা শিখেছিলাম মনে আছে, এক্স এম প্লাস মাইনাস এবং কি এ বাই জেড। এখান থেকে আমরা যখন এ মাইনাস জেড ইজ ইকুয়াল টু হচ্ছে কত বাই নিউট্রন, যখন এই যুগলগুলোর জন্য যেসব যুগলের জন্য আমরা এন এর মানটা সমান পাবো আমরা তাদেরকে পরস্পরই কি বলবো, আইসোটোন বলবো। সো আমরা এরকম আইসোটোন দেখতে পাচ্ছি অপশন সিতে যেটা আছে। আপনি ভালো করে খেয়াল করেন, এখানে যদি আপনি বিয়োগ করেন 12 থেকে 6 গেলে 6 থাকে, 13 থেকে 7 বিয়োগ করলেও কত থাকে, 6 থাকে। সো এইসব যুগলের ক্ষেত্রে এই যে এই যুগলের ক্ষেত্রে যখন আমরা নিউটন সংখ্যা সমান পাচ্ছি, সো এটাকে আমরা পরস্পরে কি বলবো, আইসোটোন বলবো। আশা করি আপনি অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। সো আমরা নেক্সট অ্যানালাইসিসে চলে যাব, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চন, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমি আপনাকে এভাবে সুন্দর করে বুঝিয়ে দেব সলিউশনটা, যাতে আপনি জিনিসগুলো আর রিভিশন দিতে না হয় এই টপিক থেকে। সো এরপরের কোয়েশ্চেনটা দেখেন, পরের কোয়েশ্চেনে বলা হচ্ছে নিচের কোয়ান্টাম সংখ্যাগুলোর কোন সেটটি নিষিদ্ধ। নিষিদ্ধ বলতে এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আমাকে যে কোয়ান্টাম সংখ্যার যে সেটটা দেওয়া আছে এই সেটটার মধ্যে কোনটা অবাস্তব, মানে অবাস্তব বা সঠিক নয়, এভাবেও বলতে পারি আমরা। কোনটি অবাস্তব বা কি সঠিক নয়, যে সেটটা দেওয়া আছে অপশনে, যে 4টা কোয়ান্টাম সংখ্যার সেট দেওয়া আছে। সো এটার জন্য কিন্তু কিছু শর্টকাট আছে, অনেকেই প্রত্যেকটা জিনিস চেক করে বের করেন, বাট এইভাবে করার দরকার নেই। আমরা যদি এইভাবে জিনিসগুলো দেখি, আমরা যে কোয়ান্টাম সংখ্যা জানি 4টা কোয়ান্টাম সংখ্যা সিরিয়ালে যদি আমি লিখি এন এল তারপরে এম তারপরে কি বা এস, এখানে আপনি কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। এই যে এস, যেটা আমরা স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে থাকি, এটা আমরা জানি হয় প্লাস হাফ হবে, না হয় কি হবে বা মাইনাস হাফ। এই দুইটার যে কোনো একটা হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আপনি এই কোয়েশ্চেনগুলো আমি আপনাকে বুঝে যাচ্ছি যে কিভাবে আপনি শর্টকাটে সলভ করবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে এন, আমরা জানি এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই এন এর মান 1 2 3 4 এভাবে হয়। এখন এই এন এর মানের উপর ডিপেন্ড করে আমরা এল এর মান, এই যে মুতাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা বের করব। এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0 থেকে এন মাইনাস কত বাই 1, 0 থেকে কত বাই এন মাইনাস 1। অর্থাৎ এল এর মান যেটা আমরা বলতেছি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই এল এর মানটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে কিসের উপর, এন এর মানের উপর। এবং এখানে একটা শর্টকাট মনে রাখবেন, কখনোই এন সমান এল হবে না, কখনোই এন সমান এল কখনোই কি সম্ভব নয়। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যেটা
সেটা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কখনোই হতে পারে না। n সমান l কি নয় বা সমান নয়, অর্থাৎ n ডাজ নট ইকুয়াল টু l। যদি n সমান l হয় তখন এই সেটটা কি নয়, বাস্তব নয় বা সঠিক নয়। কারণ আপনি সূত্র খেয়াল করেন 0 থেকে n-1, ঠিক আছে। সো n এর মান যদি আমরা 2 ধরি, একটা এক্সাম্পল, n এর মান 2 ধরলে, n এর মান যদি আমরা 2 ধরি, l এর মান সেটা কি হবে 0 থেকে 2 থেকে 1 গেলে কত হয় 1, তার মানে 0 এবং কত 1। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। অর্থাৎ n এর মান 2 আর এদিকে l এর মান সর্বোচ্চ পাচ্ছি কত 1। সো এই জন্য আমরা বলতেছি n ডাজ নট ইকুয়াল টু কি l, অর্থাৎ n কখনোই n এর মানটা কখনোই l এর সমান হতে পারে না। যদি সমান হয়ে যায় তাহলে ওই সেটটা হচ্ছে কি ভাইয়া অবাস্তব। আশা করি ভাই আপনি বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে m এর মান। এই m এর মানটা আবার ডিপেন্ড করবে l এর মানের উপর, যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে থাকি, যেটা আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। সেটার একটা শর্টকাট বোঝেন। এই জিনিসগুলো আমি আপনাকে n সমান l, অর্থাৎ n ডাজ নট ইকুয়াল টু l কখনোই হতে পারে না, এগুলো বোঝাচ্ছি। কারণ এগুলো যদি আপনি জানেন, সো দেখে দেখে এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি সলভ করতে পারবেন। আর m এর মানটা l এর মানের উপর কীভাবে ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনার এই যে 0 সহ প্লাস l থেকে কত ব্যয় -l পর্যন্ত। সো এই ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে m এর যে মানটা, যেহেতু l এর মানের উপর m এর মানটা ডিপেন্ড করতেছে, এবং সেটা হচ্ছে এই যে প্লাস l থেকে 0 সহ কি -l পর্যন্ত। সো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখান থেকে আমরা একটা সূত্র বুঝি, সেটা হচ্ছে m এর মানটা কখনোই l এর মানের চেয়ে বেশি হতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। m এর মানটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটা, যে আমরা যে প্লাস l থেকে 0 সহ -l বলি, সেখানে আপনি যদি খেয়াল করেন, সেটা হচ্ছে m এর মানটা l এর যে সর্বোচ্চ মান আছে সেই মানের চেয়ে কখনোই বেশি হবে না, সবসময় কি হবে ভাই, ছোট হবে। অর্থাৎ আমি এই অ্যানালাইসিস থেকে আপনাকে দুইটা জিনিস বোঝাতে চাচ্ছি। আমি যদি একটু করে এই দুইটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে n ডাজ নট ইকুয়াল টু কত ব্যয় l, অর্থাৎ n এবং l এর মানটা কখনোই সমান হবে না। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এর মানটা হচ্ছে গ্রেটার দেন, কখনোই l এর চেয়ে কি হবে না ব্যয়, বেশি হবে না। সবসময় কি হবে, l এর যে সর্বোচ্চ মান আছে এর চেয়ে কি হবে, m এর মানটা ছোট হবে, অর্থাৎ বড় হয়ে যাবে না। এটা হচ্ছে বোঝার বিষয়। সো এই দুইটা জিনিস যদি আপনি বুঝেন, দেখেন খুব সহজে এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা সলভ করতে পারবো। যে আমাকে বলেছে নিচের কোয়ান্টাম সংখ্যাগুলোর মধ্যে কোন সেটটা নিষিদ্ধ, অর্থাৎ অবাস্তব বা সঠিক নয় কোনটা। আপনি প্রথমে একটা জিনিস খেয়াল করবেন, এই টাইপের কোয়েশ্চেনগুলোতে আপনি চেক করবেন প্রথমে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা চেক করবেন, ওখানে +½ -½ আছে কিনা। দেখা যাচ্ছে প্রত্যেকটাতে দেখেন আপনি +½ -½ আছে, তার মানে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা প্রত্যেকটা অপশনের জন্য ঠিক আছে। এরপর আপনি চেক করবেন হচ্ছে n এর মান এবং l এর মান, n এবং l এর মান সমান আছে কিনা। যদি n এবং l এর মান সমান হয়ে যায়, আমি আপনাকে বললাম যে n ডাজ নট ইকুয়াল টু l, অর্থাৎ n এবং l এর মানটা কখনোই সমান হতে পারে না। সো এই ট্রিক্সটা যদি আপনি চেক করেন, দেখেন সি অপশন যেটা আছে, সেখানে n এর মানও 2, l এর মানও কত ব্যয় 2। সো আমরা ইজিলি বলতে পারি n এর মান এবং l এর মান যেহেতু এখানে সমান, সো এই যে কোয়ান্টাম সংখ্যার সেটটা কখনোই কি হবে না, বাস্তব হবে না, অর্থাৎ এটা হচ্ছে একটা নিষিদ্ধ, এই নিয়মটা সঠিক নয়। সো আমরা কোয়েশ্চেন অ্যান্সার দেখাবো সি। আশা করি বুঝতে পেরেছেন। এই এত বিস্তারিত জিনিস বলার পিছনে মেন রিজনটা হচ্ছে আপনি জিনিসগুলা বোঝা, যে এখানে এই টাইপের সেটটা কোনটা বাস্তব, কোনটা অবাস্তব, কোনটা সঠিক নয়, এগুলা বোঝার জন্য মূলত আপনি তিনটা জিনিস চেক করবেন। একটা হচ্ছে এস বা স্পিন ঘূর্ণন, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মানটা +½ -½ আছে কিনা, আর n ডাজ নট ইকুয়াল টু l, অর্থাৎ n এবং l এর মান কোথাও সমান আছে কিনা এটা চেক করবেন। আর একটা হচ্ছে m এর যে মানটা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটা, সেটা হচ্ছে আপনার l এর যে সর্বোচ্চ মান আছে এটার কি হবে না ভাই, কখনোই বেশি হবে না, ওই লিমিটের মধ্যেই থাকবে। সো আসেন, আশা করি বুঝতে পেরেছেন। এরপর 3 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু এখন আমরা ইজিলি সলভ করব। 3 নম্বর কোয়ান্টাম সংখ্যা, 3 নম্বর কোয়েশ্চেনটা যদি আমরা একটু করে দেখি, 3 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে যে নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের মধ্যে কোন সেটটি অবাস্তব। তাহলে দেখেন এই যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া আছে n, l, m, s। তো এখানে আমি প্রথমে আপনাকে কি বলেছি বলেন তো। প্রথমে আমরা চেক করব হচ্ছে s, স্পিন এখানে -½ 4টাতে, এটাতে -½ এটাতে +½ এটাতে +½ অর্থাৎ হয় +½ না -½ থাকবে স্পিন। তার মানে s এর মানটা প্রত্যেকটাতেই কি আছে, ঠিক আছে। এরপরে চেক করব কিসের মান, n এবং l এর মান,
অর্থাৎ সূত্র কি, এন ডাজ নট ইকুয়াল টু এল, এন এবং এল এর মান কখনোই কি হবে না, সমান হবে না, এবং অবশ্যই এল এর মানটা এন এর মান থেকে কি হবে ভাই, ছোট হবে। এটাও তো বোঝা যাচ্ছে, সমান হবে না মানে কি, ছোট হবে। সো আশা করি চেক করেন। এ অপশনে এন এর মান 3, এল এর মান 3 থেকে কী হতে হবে, ছোট হবে, 2 আছে, তার মানে ঠিক আছে। সি অপশনে এন এর মান 4, এল এর মান অবশ্যই 4-এর থেকে ছোট হবে, 0 আছে, তার মানে ঠিক আছে। এন এবং এল এর মান ঠিক আছে প্রত্যেকটাতে। এখানে 5, এখানে ছোট আছে, 5-এর চেয়ে ছোট আছে, 3 আছে। এখানে এন এর মান 3 আর এল এর মান 3-এর চেয়ে ছোট আছে, 2 আছে, তার মানে এন এবং এল এর মান প্রত্যেকটা অপশনের জন্য ঠিক আছে। খুব ভালো করে খেয়াল করুন। সো সমস্যাটা কোথায়, সমস্যাটা এরপরে চেকের বিষয় হচ্ছে এম এর মান, এবং এই এম এর মানটা কখনোই এল এর মানের চেয়ে কী হবে না, বেশি হবে না। সো এখন আমরা দেখব হচ্ছে এম এবং এল এর মানটা কোথায় বেশি আছে। যেমন আপনি যদি একদম ফার্স্ট অপশনটা খেয়াল করেন, প্রথম যে অপশন সেটাতে যদি আপনি খেয়াল করেন, এখানে এল এর মান আছে 2, এন এর মান আছে, এম এর মান আছে কিন্তু -3, যেটা কখনোই কি সম্ভব নয়। কারণ এল এর মানটা কত, 2 আছে, এল এর মান কত আছে, 2 আছে। সো এল এর মান 2 আছে মানে কি, এম এর মান কত হবে, প্লাস এল থেকে 0 সহ মাইনাস এল, তার মানে এদিকে সর্বোচ্চ হবে +2 আর এদিকে সর্বনিম্ন হবে কত, -2, কিন্তু আমার এখানে দেখাচ্ছে -3। সো এই জন্য আমার এই অপশনটা কি অবাস্তব। আশা করি ভাই বুঝতে পেরেছেন আমার জিনিসটা। সো এইভাবে যদি আপনি চেক করতে পারেন বিষয়গুলো, তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো খুব ইজিলি আপনি কি করতে পারবেন ভাই, সলভ করতে পারবেন। সো আমরা এখন চলে যাব হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আমার 4 নম্বর কোয়েশ্চেন। এই 4 নম্বর কোয়েশ্চেনটা আমরা যদি একটু খেয়াল করি, 4 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে 26 আণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের এম শেলে ইলেকট্রনের সংখ্যা। এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা অনেকেই ভুল করি। কিভাবে ভুল করি, আমরা জানি যে আমাদের 3টা শেল আছে। কয়টা শেল আছে ভাই, 3টা। একটা ক্যাশ শেল, একটা শেল, সরি 3টা শেল না, শেলগুলো স্টার্ট হয় হচ্ছে ক্যাশ শেল, এল শেল, এম শেল, এইভাবে। তো আমরা জানি ক্যাশ শেলের ক্ষেত্রে এন এর মান কত, 1, আর এল শেলের ক্ষেত্রে এন এর মান 2, এম শেলের ক্ষেত্রে, এইভাবে আমরা জিনিসগুলো হিসাব করি। তো এইভাবে যদি আমরা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করে করতে যাই, তখন সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি হচ্ছে 2n²। সো এইভাবে করতে গেলে আপনার কী হবে, 2n²। আপনি যদি এম শেল হিসাব করেন, তো এম শেলের ক্ষেত্রে এন এর মান 3। সো 3 করলে আপনি কী হয়, 3² মানে 9, 9 দুগুণে 18টা ইলেকট্রন। বাট এইভাবে যদি আপনি অ্যান্সারটা দাগান তাহলে কিন্তু সঠিক হবে না। কিন্তু আপনাকে হিসাব বলে দিয়েছে, আপনাকে বলা হচ্ছে 26 আণবিক সংখ্যা বিশিষ্ট একটা মোল। সো এই ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব, তাহলে আমরা জানি 26 আণবিক সংখ্যা বিশিষ্ট মোলটা কি বলেন তো, 26 আণবিক সংখ্যাটা মোলটা হচ্ছে আয়রন। কত ভাই, আয়রন 26। সো আপনি যদি ইলেকট্রন বিন্যাস করেন, আয়রনটা আমরা জানি অবশ্যই একটা অবস্থান্তর মূল। সো অবস্থান্তর মূলের ইলেকট্রন বিন্যাসটা অবশ্যই কোথায় যাবে বলেন তো, ডি অরবিটালে, ইলেকট্রন ডি অরবিটালে যাবে। সো আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি, সো আমরা ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে পারি, 1s², 2s², 2p6, 3s², 3p6। এখন 3p6-এর পরে প্রথমে কোথায় যাবে বলেন তো, 3p6-এর পরে 3d6-এ যাবে না, যাবে কোথায়, 4s2-তে। 4s2-র পরে কোথায় যাবে, 3d6-এ। সো এখন আসেন আমরা শেলগুলো কীভাবে হিসাব করব। এই যে দেখেন 1s2, প্রথমে দেখেন এই যে 1s প্রথম কক্ষপথ, এটা হচ্ছে আমার ক্যাশ শেল। এটা কী শেল, ক্যাশ শেল। আর এল শেল হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এই যে 2s2 এবং 2p6। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে এম শেল নাম্বার 3 যেটা। সো এটাকে যখন আপনি রিঅ্যারেঞ্জ করবেন কত হয়, এদিকে হচ্ছে 3s2, 3p6, আর এদিকে হচ্ছে কত, 3d6। এই 3টা মিলেই হচ্ছে আমার কি শেল, এম শেল। কিন্তু এখানে আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি প্রথমে ইলেকট্রন বিন্যাসটা সিকোয়েন্সে করে নেবেন। এই যে দেখেন 3p6-এর পরে আমি 4s2-তে ইলেকট্রনটা প্রবেশ করিয়েছি, ঠিক আছে। বাট যখন আমি শেল হিসাব করব, তখন এই যে 3 নাম্বার কক্ষপথে যেগুলো, সেগুলোকে আমরা এম শেল বলে থাকি। ক্যাশ শেল মানে হচ্ছে প্রথম কক্ষপথ, এল শেল মানে দ্বিতীয় কক্ষপথ, এম শেল মানে তৃতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষপথ মানে এন এর মান 3 যুক্ত যেগুলো আছে সবগুলো এখন আপনি এক জায়গায় করেন, এক জায়গায় করে যোগ করেন। 2, 6, 6, 12, 12 দিয়ে কত, 14। সো 26 আণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের এম শেলের ইলেকট্রন সংখ্যা কত হবে, 14 হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এইখানে 4s2 আগে, অর্থাৎ আপনি যে নিয়মগুলো অ্যাপ্লিকেবল সেই নিয়মগুলো অ্যাপ্লাই করে ইলেকট্রন বিন্যাস করার পরে তারপর আপনি শেলগুলো একত্রিত করে যোগ করলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন।
ওকে, আসেন তারপর আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। এগুলো হচ্ছে বেসিক টাইপের, তারপর আমি আপনাদেরকে ধরে ধরে বোঝাচ্ছি যাতে আপনারা এই জিনিসগুলো আর মিস না করেন। এবং যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতেছেন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বিগত বছরের ঢাবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাবি, মেডিকেল, স্পেশালি প্রত্যেকটা ভার্সিটির কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ আমাদের প্লেলিস্টে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিওগুলো দেখছেন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টগুলো ভিজিট করবেন। সো আসেন এরপর হচ্ছে আমাদের 5 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে নিচের কোন অরবিটালে ইলেকট্রনটা আগে প্রবেশ করে। একদম বেসিক টাইপের কোয়েশ্চেন। আমরা কিন্তু ইলেকট্রন প্রবেশ করার একটা সূত্র জানি। সেই সূত্রটা কি বলেন তো? ইলেকট্রন প্রবেশ করার নিয়ম কোথায় আগে প্রবেশ করবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার n+l এর মানের উপর। কিসের উপর? n+l এর মানের উপর। অর্থাৎ n+l এর মানটা যত কম, যার যত কম, সেখানে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। n+l এর মান যেখানে কম আছে সেখানে ইলেকট্রনটা কোথায় আগে প্রবেশ করবে। এরপরে আপনি যদি দেখেন যে দুইটার ক্ষেত্রে n+l এর মানটা সমান হয়ে যায়, যখন দুইটার ক্ষেত্রে ইকুয়াল হয়ে যায়, তখন সেক্ষেত্রে কার ক্ষেত্রে আগে প্রবেশ করবে? কার ক্ষেত্রে? সেক্ষেত্রে হচ্ছে যার n এর মান কম। সেক্ষেত্রে হচ্ছে কি? যার n এর মান, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা যার n এর মানটা কম হবে সেক্ষেত্রে আগে প্রবেশ করবে। এই দুইটা নিয়ম। সো আমরা যদি চেক করি, দেখেন এখানে প্রত্যেকটাতে যদি আপনি যোগ করেন তাহলে 7 পাবেন। এই যে আমরা তো এগুলা জানি, এস এর মান কত? এস, পি, ডি, এফ, ঠিক ঠিক না? এস এর ক্ষেত্রে মান হচ্ছে 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে কত? 3। এই চারটার ক্ষেত্রে। সো আপনি যদি এই মানগুলো বসে এখানে হিসাব করেন, এখানে 4, এফ এর মান কত? 3, তার মানে কত হয়? 7। এখানে 6, পি এর মান কত? 1, তার মানে এই ক্ষেত্রেও কত হয়? 7। এই ক্ষেত্রে হিসাব করেন 5, ডি এর মান কত? 2, এই ক্ষেত্রেও কত হয়? 7। এখানে 7 + 0, এই ক্ষেত্রেও কত হয়? 7। সো আমার অপশনে যেগুলো দেওয়া আছে সবগুলোর ক্ষেত্রে 7। সো নাম্বার 1 যে নিয়মটা আমি আপনাকে বলেছি যে n+l এর মানটা যার কম হবে সেক্ষেত্রে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এই নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারতেছি না, যেহেতু সবার ক্ষেত্রে কি সমান। সো সমান হলে কি নিয়ম সেটা দেখব। আমরা সমান হলে বলেছি যার n এর মানটা কম, যার n এর মানটা কি কম হবে সেক্ষেত্রে ইলেকট্রন আগে প্রবেশ করবে। সো n এর মান কম কোথায় আছে দেখেন তো? এই যে 4f, এই ক্ষেত্রে n এর মানটা 4, বাকিগুলোর ক্ষেত্রে 5, 6, 7। সো আমরা লিখবো, অ্যান্সার দেখাবো কি কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? 4f এ। আশা করি আপনি জিনিসগুলো বুঝতে পেরেছেন। ওকে, আসেন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। আমরা কিন্তু ধাপে ধাপে একটু কঠিন কোয়েশ্চেনের দিকে আগাচ্ছি। যেমন এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেন, নিচের দেওয়া কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক নয়? নিচের দেওয়া কোন ইলেকট্রন বিন্যাসটি কি নয়? সঠিক নয়। সো এখানে আসেন আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি, যেমন ফার্স্টে যেটার ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে সেটা দেখেন আর্গনের ইলেকট্রন বিন্যাস, সেটা ঠিক আছে। আর্গন 18, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তার মানে আর্গনের ইলেকট্রন বিন্যাসটা ঠিক আছে। এরপরে হচ্ছে দেখেন পটাশিয়াম। পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখেন, আর্গন হচ্ছে 18, আর্গন হচ্ছে কত? 18। সেই 18টা হচ্ছে আমার 3s2, 3p6 পর্যন্ত, ঠিক আছে। 3d-তে যায় নাই কিন্তু আর্গনের ইলেকট্রন বিন্যাসটা, যেহেতু এটা ডি ব্লক মোল নয়। 3p6 পর্যন্ত হচ্ছে 18। এখন এরপর সি অপশনে যেটা আছে সেটা হচ্ছে পটাশিয়াম, সেটা 19। তার মানে আমরা সেটাকে সুন্দর আর্গন 18, আর্গন কত পর্যন্ত গেছে? লাস্ট 3p6। 3p6 এর পরে প্রথমে কোথায় যাবে? 4s-এ যাবে। সো পটাশিয়াম 19, আগে 4s-এ যাবে, তাহলে আর1, তার মানে আর্গন 4s1। এটা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, তার মানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটাও ঠিক আছে। সো আমার এখন দুইটা বাকি আছে, একটা হচ্ছে আয়রন আর একটা হচ্ছে কপার। আয়রন এবং কপারের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি, আমরা কিন্তু একটু আগেই দেখেন, আপনাকে একটু আগে এই কোয়েশ্চেন এসেছিল যে 26 আণবিক সংখ্যা বিশিষ্ট একটা মোলের অ্যামশেল ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে আয়রন ছিল। আয়রনের কত 26। সো এটার যেহেতু আমরা একটু আগে ইলেকট্রন বিন্যাস করেছি, সো এটা দেখলে আপনি বুঝতে পারবেন আমরা ইলেকট্রন বিন্যাস কী করেছি বলেন তো? যে 1s2 26-এর ক্ষেত্রে, আয়রনের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2-তে যাবে, দেন হচ্ছে আমার 3d6 হয়েছিল।
সো এখানে যে ইলেকট্রন বিন্যাসটা আছে আপনি একটু ভালো করে খেয়াল করেন, এখানে আয়রনের যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেখানে দেখেন 3D-তে কিন্তু কোনো ইলেকট্রন নাই, 4s2-র পরে 4p6 দিয়ে দিয়েছে। এটা 4p6 হবে না, এটা মূলত হবে হচ্ছে আমার 3d6। এটা মূলত কি হবে, এই যে এখানে যেটা 4p6 দিয়েছে এটা মূলত আমার কত হবে, 3d6 হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে আয়রনের যে ইলেকট্রন বিন্যাসটা আছে এটা কিন্তু সঠিক নয়, কারণ আয়রন 4p-তে যাচ্ছে না, কততে, 3d6 পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন কোন জায়গায় প্রবলেমটা। এই ক্ষেত্রে কিন্তু এই কোয়েশ্চেনগুলো এইভাবেও আসে আপনার, যে এইভাবেও কিন্তু আমরা কিছু কোয়েশ্চেন দেখেছি যে আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে আয়রনের সর্বশেষ ইলেকট্রন, অর্থাৎ আয়রনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে, অথবা 4s অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে, এইভাবে। যেমন এরকম একটা কোয়েশ্চেন কিন্তু কপারের ক্ষেত্রে এসেছিল যে কপারের সর্বশেষ কক্ষপথে, ঠিক আছে, অথবা 4s অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে। কপারের কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কি ঘটে, ব্যতিক্রম ঘটে। ব্যতিক্রম বলতে কীরকম ব্যতিক্রম সেটা আমরা একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু গুরুত্বপূর্ণ একটা। কপার কত 29। আপনি যখন ইলেকট্রন বিন্যাস করবেন, এই 29টা যখন আপনি ইলেকট্রন বিন্যাস করবেন সেটা আমরা এটাতেই দেখি, যেটা করেছি সেটাতে যোগ করি। যেমন এখানে দেখেন এটা এখন কপারের ক্ষেত্রে 29, 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, 3p6, 4s স্কোয়ার, 3d কত হবে, 4s যখন দুইটা যাচ্ছে এরপরে হচ্ছে 29, এরপরে হচ্ছে 29 করলে এটা হচ্ছে 3d9, এটা কত হয়, 3d9 কপারের ক্ষেত্রে। বাট এটা কিন্তু স্টেবল ইলেকট্রন বিন্যাস না কপার 29-এর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কি হয়, এই ডি অরবিটালটা পূর্ণ বা অর্ধপূর্ণ হতে চায়। আমরা জানি যে স্টেবল হওয়ার জন্য, স্থিতিশীল অর্জন করার জন্য এই ডি অরবিটালটা পূর্ণ বা অর্ধপূর্ণ হতে চায়। তো সেই ক্ষেত্রে কপারের স্টেবল ইলেকট্রন বিন্যাসটা, এই যে এস অরবিটালে যে দুইটা ইলেকট্রন আছে সেখান থেকে একটা ইলেকট্রন 3d-তে চলে যায়, তখন ইলেকট্রন বিন্যাসটা হয়ে যায় হচ্ছে 4s1 3d10। আশা করি বুঝতে পেরেছেন। সো কপার ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রমটা কোথায় বুঝতে পেরেছেন, যে ডি অরবিটালটা স্থিতিশীলতা অর্জন করার জন্য এসের দুইটা থেকে একটা নিয়ে সে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসটা দাঁড়ায় হচ্ছে 4s1 3d10। এটা মনে রাখবেন। এখান থেকে একটা কোয়েশ্চেন হয় ভর্তি পরীক্ষায় যে কপারের সর্বশেষ কক্ষপথে অর্থাৎ 4s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে। দেখেন 4s অরবিটালে কিন্তু একটা ইলেকট্রন কপারের ক্ষেত্রে, ঠিক আছে। অনেকেই কিন্তু ওই যে নর্মাল ইলেকট্রন বিন্যাসটা করে কপারে দুইটা দাগিয়ে দেয়, এরকম কিন্তু অ্যান্সারটা সঠিক হবে না। আশা করি বুঝতে পেরেছেন ভাই। আমি আপনাদেরকে একটু বিস্তারিত জিনিসগুলো রিমেম্বার করে দিই, যাতে আপনারা এই টাইপের এই টপিক থেকে পরবর্তীতে যখন কোনো কোয়েশ্চেন আসে যাতে আপনারা খুব সহজে এই জিনিসগুলো সলভ করতে পারেন। ওকে, আসেন ভাই আমরা নেক্সট কোয়েশ্চেনটা সলভ করব। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহের রোগ নির্ণয়ে কোন মলটির ভূমিকা রয়েছে। এই এমআরআই টপিকটা কিন্তু ভাই ছবি বা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই এমআরআইয়ের এব্রিভিয়েশনটাও কিন্তু অনেক জায়গায় ভর্তি পরীক্ষা এসেছিলো। এমআরআইয়ের এব্রিভিয়েশনটা মনে রাখবেন, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ঠিক আছে। এই এব্রিভিয়েশনটাও অনেক সময় আমরা ভর্তি পরীক্ষায় দেখা গিয়েছিল। এই এমআরআইটা হচ্ছে মূলত আমাদের চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ের একটা অত্যাধুনিক বিশেষ কার্যকরী পদ্ধতি। তবে এটা নিয়ে বলতে গেলে অনেক কথা, এখানে আমি 2-3টা পয়েন্ট আপনাকে ভর্তি পরীক্ষার জন্য লিখে দিচ্ছি, কয়েকটা চুম্বক অংশ, যে অংশগুলো আপনার খুবই কাজে দিবে। যে এমআরআই মেশিনে ব্যবহৃত রেডিও তরঙ্গের ফ্রিকোয়েন্সি কত, এটা একটা কোয়েশ্চেন এসেছিলো। আমি আপনাকে বলতেছি আবারও, এমআরআই মেশিনে ব্যবহৃত রেডিও তরঙ্গসমূহের কীভাবে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটা কত সেটা মনে রাখবেন, 1 × 10⁴ হার্টস। এটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে এই কম্পাঙ্কটা সৃষ্টি করার জন্য এটা কোত্থেকে সৃষ্টি করা হয়, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা মূলত উচ্চ ফ্রিকোয়েন্সির উচ্চ কম্পাঙ্কের এসি কারেন্ট থেকে, কি কারেন্ট থেকে এসি কারেন্ট থেকে এটা সৃষ্টি করা হয়। এই দুইটা জিনিস মনে রাখবেন, উচ্চ কম্পাঙ্কের এসি কারেন্ট থেকে। আর যে ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 1 × 10⁴ হার্টজের সমমান, ঠিক আছে। আর এমআরআইয়ের কিছু ব্যবহার আছে, এই ব্যবহারগুলো খুবই গুরুত্বপূর্ণ। তবে আরেকটা জিনিস আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এমআরআইয়ের মূলনীতি। এমআরআইয়ের কী মূলনীতিটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এনএমআর পরমাণুর NMR, ঠিক আছে।
NMR পরমাণুর নিউক্লিয়াসের বিজুট সংখ্যক প্রোটনের বা নিউট্রনের চুম্বকীয় অনুরণন বা ম্যাগনেটিক রেজোনেন্সের উপর ভিত্তি করে MRI পদ্ধতিটা প্রতিষ্ঠিত। আমি আবারও বলতেছি, NMR পরমাণুর নিউক্লিয়াসের বিজুট সংখ্যক প্রোটন বা নিউট্রনের চুম্বকীয় অনুরণন বা ম্যাগনেটিক রেজোনেন্সের উপর ভিত্তি করে আমার MRIটা কী হয়, প্রতিষ্ঠিত। অর্থাৎ এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আপনাকে, এখানে কোয়েশ্চেন হয় নিচের কোনটি NMR পরমাণু, এভাবে কোয়েশ্চেন করা হয়। সো NMR পরমাণু হচ্ছে আমরা তাদেরকে বলবো যাদের মধ্যে বিজুট সংখ্যক কী আছে বা বিজুট সংখ্যক প্রোটন বা কী আছে, নিউট্রন আছে। ঠিক আছে, বিজুট সংখ্যক এবং প্রোটন বা নিউট্রন যুক্ত যেসব পরমাণুগুলো আছে এগুলাকে আমরা বলবো হচ্ছে NMR পরমাণু সক্রিয়। সো এই কয়েকটা জিনিস আপনি এখানে মনে রাখবেন, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আরও অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আমি এই আজকের এই টপিকে বলতেছি না, পরবর্তী কোনো ক্লাসে আমরা আরও বিস্তারিত আপনাদের জন্য শেয়ার করব। তবে এখানে আমি আপনাকে যে পয়েন্টগুলো বলেছি এই পয়েন্টগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এখানকার কোয়েশ্চেনটা হচ্ছে MRI যন্ত্রের সাহায্যে মানবদেহের রোগ নির্ণয়ে মূলত কোন মৌলটির ভূমিকা আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন। কী ভাই, হাইড্রোজেন। হাইড্রোজেনটা হচ্ছে মূলত একটা NMR পরমাণু। কী ভাই, NMR পরমাণু। আমাদের বইয়ে 3টা NMR পরমাণুর উদাহরণ দেওয়া আছে। একটা হচ্ছে 1,1H, আরেকটা হচ্ছে 13 কার্বন 6, আরেকটা হচ্ছে 19 ফ্লোরিন। এগুলো হচ্ছে আমার NMR কী ভাই, পরমাণু। কারণ এখানে আপনি হিসাব করবেন, এখানে বিজুট সংখ্যক প্রোটন অথবা কী আছে ভাই, নিউট্রন আছে। এগুলো হচ্ছে আমার NMR কী ভাই, পরমাণু। সো এই জিনিসগুলো মনে রাখবেন। আরও অনেকগুলো NMR পরমাণু আছে, আপনাকে দেখে চিনতে হবে যে বিজুট সংখ্যক এবং প্রোটন বা নিউট্রন কোথায় আছে, সেগুলো হচ্ছে আমার NMR পরমাণু সক্রিয় হবে। আর আমাদের বইয়ে এই 3টা আছে, এই 3টা একটু মনে রাখবেন। সো আসেন এরপরে আমরা যে জিনিসটা যাব সেটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে যাব। আমরা এগুলো একটু মুছে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার 8 নম্বর কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে আলট্রাভায়োলেট ভিজুয়াল স্পেকট্রোস্কোপের ব্যবহার নয় কোনটি। আলট্রাভায়োলেট ভিজুয়াল কী বা স্পেকট্রোস্কোপের ব্যবহার, এটা হচ্ছে একদম আসলে থিওরিটিক্যাল একটা কোয়েশ্চেন। 8 নম্বর যে কোয়েশ্চেনটা আছে এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। আলট্রাভায়োলেট ভিজুয়াল স্পেকট্রোস্কোপের ব্যবহার নয় কোনটি। এটার ব্যবহার কয়েকটা ব্যবহার আছে, মূলত 4টা-5টা ব্যবহার এখানে আছে। সেটা হচ্ছে নমুনা দ্রবণের আমি একটু লিখে দিচ্ছি যাতে আপনার একটু প্র্যাকটিস হয়ে যায়। সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে নমুনা দ্রবণের গণমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে। 1 নাম্বার হচ্ছে, আমি একটু লিখে দিচ্ছি, নমুনা কিংবা দ্রবণের গণমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এরপরে আমরা যেটার ক্ষেত্রে ব্যবহার করি সেটা হচ্ছে জৈব যৌগের কার্যকরীমূলক নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই আলট্রাভায়োলেট ভিজুয়াল স্পেকট্রোস্কোপের কী করে থাকি, ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে কার্বন শিকলে থাকা একক বন্ধন অথবা দ্বিবন্ধন বা কনজুগেটেড দ্বিবন্ধন নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি। সো আমরা বলতে পারি একক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। তিন নম্বর তাহলে কি, একক বন্ধন, একক দ্বিবন্ধন, ত্রিবন্ধন, কার্বন শিকলে থাকা একক দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বা কনজুগেটেড দ্বিবন্ধন নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে কার্বন শিকলের একান্তর দ্বিবন্ধনে থাকা প্রতিস্থাপকের সংখ্যা নির্ণয়। কিসের? কার্বন শিকলের প্রতিস্থাপকের কিভাবে সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। এরপরে 5 নাম্বার একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগে। কি যৌগে ব্যয়? অ্যারোমেটিক, নট অ্যালিফেটিক। অ্যারোমেটিক যৌগে উপস্থিত দ্বিবন্ধনের সংখ্যা। অ্যারোমেটিক যৌগে উপস্থিত দ্বিবন্ধনের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা এই আলট্রাভিজুয়াল স্পেকট্রোস্কোপের কী করে থাকি, ব্যবহার করে থাকি। এখানে 3টা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে যেগুলো ভর্তি পরীক্ষা এই জিনিসগুলো দিয়ে বেশি হয়। একটা হচ্ছে নমুনা দ্রবণের গণমাত্রা, আর হচ্ছে জৈব যৌগের কার্যকরীমূলক, এটা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগে দ্বিবন্ধনের উপস্থিতি নির্ণয়ের ক্ষেত্রে, নট অ্যালিফেটিক যৌগ। সো এইখানে দেখেন ডি অপশনে যেটা আছে সেখানে কিন্তু বলেছে অ্যালিফেটিক যৌগের চক্রে উপস্থিত দ্বিবন্ধনের সংখ্যা। না, অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে এটার ব্যবহার হয় না, এটার ব্যবহার হয়েছে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে। এই ডি অপশনটাই আমার সঠিক নয়, বাকিগুলো দেখেন ঠিক আছে। সো আসেন আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে চলে যাব।
কোশ্চেনে বলা হচ্ছে শিকা পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ধাতব মৌল শনাক্ত করতে যে এসিডে প্লাটিনাম তার বিজিয়ে নেওয়া হয়। শিকা পরীক্ষায় এই কোশ্চেনটা মূলত এত কথা না বলে আপনাকে যে জিনিসটা যে শিকা পরীক্ষায় কোন অ্যাসিড ব্যবহৃত হয় এই জিনিসটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। কী ভাই, শিকা পরীক্ষায় আমরা কোন অ্যাসিড কী করি ভাই ব্যবহার করে থাকি। তো এটার অ্যান্সারটা হচ্ছে মূলত শিকা পরীক্ষায় আমরা HCl ব্যবহার করি। কি ব্যবহার করে থাকি? HCl। HCl ব্যবহার হওয়ার কারণটা হচ্ছে HCl ক্লোরাইড যে আয়নটা আছে এটা উদায়ী হওয়ায় শিকা পরীক্ষায় শুধু ধাতব আয়নের বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ প্রদর্শিত হয়, এই জন্য HClটা কী হয় বেশি ব্যবহৃত। এটার কিন্তু একটা ছোটোখাটো শর্ট কিন্তু একটা কোয়েশ্চেন আছে যে HClটা কেন আমরা শিকা পরীক্ষায় ব্যবহার করে থাকি। কারণ হচ্ছে এই HCl-এর যে ক্লোরাইড আয়নটা আছে এটা উদায়ী হওয়ায় শিকা পরীক্ষায় শুধু ধাতব আয়নের, কাদের ক্ষেত্রে ধাতব আয়নের বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ প্রদর্শিত হয়, এই জন্য আমরা HCl-টা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। সো আমরা বলতে পারি শিকা পরীক্ষায় কোন অ্যাসিড ব্যবহৃত হয়? শিকা পরীক্ষা হচ্ছে HCl অ্যাসিড ব্যবহৃত হয়। এখানে আরেকটা প্রশ্ন হয় ম্যাক্সিমাম, সেটা হচ্ছে শিকা পরীক্ষায় কোন তার ব্যবহৃত হয়? শিকা পরীক্ষায় কোন তার কী হয় ব্যবহৃত হয়? মনে কি বললাম, শিকা পরীক্ষায় নাইক্রোমের তার ব্যবহার করা হয়। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা প্লাটিনাম তার কি বলতে পারি প্লাটিনাম তার কি করা হয় ব্যবহার করা হয়। ঠিক আছে, সো এই জিনিসগুলো মনে রাখবেন। কারণ হচ্ছে এই নাইক্রোম বা প্লাটিনাম তার ব্যবহার কারণ এগুলো হচ্ছে উচ্চ গলনাঙ্গ বিশিষ্ট এবং রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। সো এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে কিন্তু যে কোন অ্যাসিডটি শিকা পরীক্ষায় ব্যবহৃত হয় এভাবে কোয়েশ্চেন হতে পারে। তারপর হচ্ছে শিকা পরীক্ষায় কোন তার ব্যবহৃত হয়? প্লাটিনামের তার ব্যবহার করা হয়, এভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো হতে পারে। তারপরে শিকা পরীক্ষার যে বর্ণগুলো আছে যে কোন ধাতব মৌল কী রঙের বর্ণ প্রদর্শন করে, যেমন শিকা পরীক্ষায় নীলাভ ও সবুজ শিকা কারা দেয়, এভাবে জিনিসগুলো কোয়েশ্চেন হতে পারে। ঠিক আছে, আমি আপনাদের কাছে একটা কোয়েশ্চেন জানতে চাচ্ছি, সেটা হচ্ছে SrCO3 এই কার্বনেটটা, ঠিক আছে, শিকা পরীক্ষায় কি রং দিবে? এটা কিন্তু অনেকবার এসেছিল। শিকা পরীক্ষায় এই যে কার্বনেটটা কি রং প্রদর্শন করবে? SrCO3 স্ট্রনশিয়াম কার্বনেট, এইটা শিকা পরীক্ষায় কী রং দেয় ব্যাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, সো আসেন এগুলো নিয়ে আর এত কথা বলবো না, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা একটু করে দেখি, নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে লিথিয়াম 2+ আয়নের বর্ণালী কোনটির বর্ণালীর মতো? কি ভাই, লিথিয়াম 2+ আয়নের বর্ণালীটা কিসের বর্ণালীর মতো? এটা মূলত আসছে হচ্ছে আমাদের যে মডেলগুলো আছে, বোর পরমাণু মডেল, ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণু মডেল, এই জিনিসগুলোর একটা চুম্বক অংশ থেকে এই কোয়েশ্চেনটা করা হয়েছে যে লিথিয়াম 2+ আয়নের বর্ণালীটা নিচের যে 4টা মৌল দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটির বর্ণালীর মতো হবে। আমরা কিন্তু বোর পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতার মধ্যে আমরা দেখেছিলাম যে বোর পরমাণু মডেলটা শুধুমাত্র, দেখেন চুম্বক অংশটা মনে আছে কিনা দেখেন, বোর পরমাণু মডেল এখানে একটা পয়েন্ট ছিল এরকম যে বোর পরমাণু মডেল শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু, শুধুমাত্র কি ভাই এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু বা আয়ন, হাইড্রোজেন পরমাণু বা কি আয়নের রেখা বর্ণালীর শুদ্ধ ব্যাখ্যা করতে সক্ষম। কি ভাই, রেখা বর্ণালীর ব্যাখ্যা করতে কি ভাই সক্ষম? কে ভাই, বোর পরমাণু মডেল কাদের ব্যাখ্যা করতে সক্ষম? যাদের এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু, এই যে এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু এবং এক ইলেকট্রন বিশিষ্ট যেসব আয়নগুলো আছে পরমাণু, এক হাইড্রোজেন পরমাণু এবং এক ইলেকট্রন বিশিষ্ট যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর রেখা বর্ণালীর ব্যাখ্যা করতে পারে কে ভাই, বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট। ঠিক আছে, সো আমরা লিথিয়াম 2+ আয়নের বর্ণালীটা আপনি যদি খেয়াল করেন, লিথিয়াম কয় ইলেকট্রন বিশিষ্ট আপনি যদি সেটা বের করেন, যে লিথিয়ামেরটা যদি আপনি বের করেন, লিথিয়াম কত আছে 2+, তাহলে লিথিয়াম কত 3, পারমাণবিক সংখ্যা কত 3, তার মানে আপনি যদি এখানে বের করেন যে ইলেকট্রন সংখ্যা যদি বের করেন তাহলে 3 থেকে 2 গেলে কত আছে 1, তার মানে লিথিয়াম 2+টা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন।
অপশনে এক ইলেকট্রন বিশিষ্ট আর কি আছে, এই যে হাইড্রোজেন পরমাণু। এই যে এই পয়েন্ট থেকে যে বোর পরমাণু মডেল শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু এবং এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের রেখা বর্ণালী ব্যাখ্যা করতে সক্ষম। সো লিথিয়াম 2+ আয়নে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন সংখ্যা আছে এক ইলেকট্রন। সো এই লিথিয়াম 2+ আয়নের যে রেখা বর্ণালী হবে সেটা এই এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর মতোই হবে। আশা করি ভাই আমি আপনাকে জিনিসটা বোঝাতে পেরেছি। এটা হচ্ছে সিম্পল কোয়েশ্চেন, যা সীমাবদ্ধতা থেকে আপনাকে এই জিনিসটা তুলে দেওয়া হয়েছে। সো আমরা আসেন পরবর্তী কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। আমরা এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি। আপনারা যদি এগুলো প্রয়োজন পড়ে আপনারা এই ভিডিওটা স্কিপ করে আবার প্রথম থেকেই দেখতে পারেন। এরপর আসেন আমরা নেক্সট 11 নম্বর কোয়েশ্চেনটা আমরা একটু সলভ করে নিই। নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে ভাই কখন অধিক্ষেপ পড়ে, কখন কি ভাই অধিক্ষেপ পড়ে। এখানে কোয়েশ্চেনটা নিচের কোনটি অধিক্ষেপণের শর্ত, এভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো হয়, ঠিক আছে। সো আমরা এই কোয়েশ্চেনটা একটু বিস্তারিত দেখব। এটা হচ্ছে মূলত আমাদের যে তিনটা দ্রবণ আছে, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত বা অধিক্ষিপ্ত যে দ্রবণ আছে, এইটার যে শর্ত সেই শর্ত থেকে আসছে। আমরা কিন্তু অধিক্ষেপণের তিনটা শর্ত আমরা পাই। একটা হচ্ছে, আমি যদি শর্তগুলো আপনাকে 1 বাই 1 লিখে একটু ব্যাখ্যা করি ছোটো করে, এগুলো জাস্ট আপনাকে রিমেম্বার করে দেওয়া। একটা হচ্ছে KIP ইজ গ্রেটার দেন KSP, ঠিক আছে, এই একটা শর্ত, এটা একটা। আরেকটা হচ্ছে KIP ইজ লেস দেন KSP, ঠিক আছে, এই একটা শর্ত। আরেকটা হচ্ছে KIP ইকুয়াল টু KSP। এই তিনটার ক্ষেত্রে তিন দ্রবণ, ঠিক আছে। সো আমরা যদি একটু করে দেখি, প্রথমটা হচ্ছে KIP ইজ গ্রেটার দেন KSP। এটা হচ্ছে মূলত IP মানে কি আয়নিক গুণফল, ঠিক আছে, আর SP মানে হচ্ছে কি দ্রাব্যতা গুণফল বোঝায়, ঠিক আছে। সো এখানে KIP ইজ গ্রেটার দেন KSP, এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে আয়নিক গুণফলটা দ্রাব্যতা গুণফলের চেয়ে কি বেশি। যখন আয়নিক গুণফলটা দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হবে, ঠিক আছে, তখন পদার্থটা অধিক্ষিপ্ত হবে। কি হবে? অধিক্ষিপ্ত হবে, অর্থাৎ অধিক্ষেপণ পড়বে, ঠিক আছে, অধিক্ষেপণ পড়বে। এবং সেটাকে আমরা বলি হচ্ছে অতিপৃক্ত বা অধিক্ষিপ্ত দ্রবণ। আশা করি বুঝতে পেরেছেন কি বলি আমরা সেটাকে। অতিপৃক্ত বলে থাকি কি? অতিপৃক্ত বা অধিক্ষিপ্ত বা অধিক্ষিপ্ত দ্রবণ বলে থাকি, ঠিক আছে। কি কখন? যখন KIP ইজ গ্রেটার দেন কি বাই KSP, অর্থাৎ আয়নিক গুণফলের মানটা যখন দ্রাব্যতা গুণফলের চেয়ে কি হবে? বেশি হবে, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কি হয়? KIP ইজ লেস দেন KSP, অর্থাৎ আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলের চেয়ে যখন কম হবে তখন দ্রবণটা হবে হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। কি দ্রবণ? অসম্পৃক্ত দ্রবণ। আরেকটা হচ্ছে কি 3 নাম্বার যে শর্ত, সেটা হচ্ছে KIP ইকুয়াল টু KSP। এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের মানটা কি হবে? সমান হবে। আশা করি ভাই এই তিনটা শর্ত আপনি বুঝতে পেরেছেন। এই তিনটা, যেমন এই কোয়েশ্চেনে কিন্তু আমার থিওরিটিক্যালি দিয়েছে, কিন্তু বাকি জায়গায় দেখবেন KIP ইজ গ্রেটার দেন KSP, এইভাবে অপশনগুলো দিতে পারে, ঠিক আছে, সংকেত দিয়ে। সো এই জিনিসগুলো এই জন্য আমি আপনাকে একটু করে বললাম। তাহলে আমাদের তিনটা দ্রবণ, একটা হচ্ছে অতিপৃক্ত বা অধিক্ষিপ্ত দ্রবণ, একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আর একটা হচ্ছে কি ভাই? সম্পৃক্ত দ্রবণ। আপনার কোয়েশ্চেন হতে পারে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য, এভাবে। তাহলে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কি হবে? আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল কি হবে? সমান হবে। আর KIP ইজ লেস দেন KSP, অর্থাৎ অসম্পৃক্ত দ্রবণ কখন হবে? যখন আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলের মানের চেয়ে কি কম হবে। আর অধিক্ষিপ্ত দ্রবণ কখন হবে? যখন আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হবে, তখন দ্রবণে অধিক্ষেপণ পড়বে, অর্থাৎ এটাকে আমরা অধিক্ষিপ্ত দ্রবণ বলে থাকি বা অতিপৃক্ত দ্রবণ বলে থাকি। সো এই কোয়েশ্চেনে 11 নম্বর কোয়েশ্চেনটা যে কখন অধিক্ষেপ পড়বে, তাহলে অধিক্ষেপ কখন পড়বে? এই যে যখন KIP ইজ গ্রেটার দেন KSP, অর্থাৎ আয়নিক গুণফলের মানটা যখন দ্রাব্যতা গুণফলের চেয়ে কি হবে? বেশি হবে। অপশন বিতে যেটা আছে এটা। আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। সো আজকের ক্লাসে আমি আপাতত 11 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত আপনাদের সলিউশন শেয়ার করতেছি, কারণ ক্লাসগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। অনেক বড় হয়ে গেলে কিন্তু অনেকেই ক্লাসগুলো কন্টিনিউ করেন না। আমরা পরবর্তীতে 12 নম্বর কোয়েশ্চেন থেকে আপনাদের জন্য শেয়ার করব এই চ্যাপ্টারের সেলফ টেস্টের কোয়েশ্চেনগুলো। সো এই পর্যন্ত আমাদের অ্যাডমিশন সায়েন্স একাডেমি চ্যানেলের সঙ্গে থাকবেন। ওকে বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।